এই তৃণমূল, তার সাথে কেন আপনারা সেটিং করে চলছেন? তাহলে কনস্টিটিউশন কি এক্সিস্ট করছে না পশ্চিমবঙ্গে? এটার জন্য তো কেন্দ্রের ভূমিকা থাকা উচিত। ভারতেরই তো একটা রাজ্য পশ্চিম, কেন্দ্রের ভূমিকা থাকার ইডি সিবিআই এর উপরেও অত ভরসা নেই। না, আমি বলছি তো ইডি সিবিআই দরজায় তালা লাগিয়ে দিন। আপনাদের দলের মধ্যে নানা রকমের ইকুয়েশন কাজ করে, সমীকরণ, এই ওর মুখ দেখবে না, ওর মিছিল আসবে না, এসব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ চলে যাও, এসব ঠিক সামলাবেন কি করে? এবারেও কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে হারাবার সুযোগ পাবেন? ভবানীপুরে আপনারা প্রার্থী করবেন তাকে? আজ আমরা কথা বলবো রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তিনি শুধু রাজ্য বিজেপির সভাপতি নন, তিনি রাজ্যসভার সাংসদ। এই সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে, সামনে বিধানসভা ভোট, আর সেই ভোটে বিজেপি কোন পথে তৃণমূলকে আক্রমণ করবে, কোন পথে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছে, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। শ্রমিকদা অনেক দিন ধরে বিজেপিতে, মানে আমি ছোটবেলা থেকে, প্রায় ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে আমি বিজেপি অফিসে যাই, তখন থেকে দেখছি। আর এখন প্রথমে সাংসদ রাজ্যসভায়, তারপর রাজ্য সভাপতি। কেমন বদলে গেল জীবনটা? জীবন রাজনীতি বদলে দেয়, কিন্তু রাজনৈতিক দলের কোনো পদ একটা মানুষের জীবনকে বদলাতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমরা যারা রাজনৈতিক কর্মী, তারা বিধানসভার ভিতরে বাইরে, লোকসভা রাজ্যসভার ভিতরে কিংবা বাইরে কোনো পদে না থেকেও রাজনৈতিক কর্মী তার জীবন চর্চার মধ্যে, তার দৈনন্দিন জীবনের উত্থান পতনের সঙ্গে তার জীবনকে একটা নির্দিষ্ট আঙ্গিক থেকে স্পর্শ করিয়ে দেয়। ফলে আর সভাপতির পদটা তো একটা বহমানতা। এই যে শ্রমিকদা এত এইটুকু শব্দ ব্যয় করলেন, কথা বললেন, তার মধ্যে প্রচুর তৎসম শব্দ। এখনো রাজনীতি যেখানে গেছে সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপ তোলাচ্ছেন, অমুকের বাবার সার্টিফিকেট আনো। মুখ্যমন্ত্রীও ইদানিং যে শরীরী ভাষা, মুখের ভাষা ব্যবহার করছে। ওই ইংরেজিতে একটা কথা আছে না, দি ফাংশন অফ লিটারেচার ইজ টু এলিভেট দ্য হিউম্যান মাইন্ড এন্ড টু সাস্টেইন ইট দেয়ার। এটা কিন্তু একটা রাজনৈতিক কর্মীর ক্ষেত্রে, রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রেও অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ আমরা ডেলিভার করছি কাদের? যারা শুনছে তারা যদি কোনোভাবে আমার প্রতি আকৃষ্ট হয় বা আমার দলের প্রতি আকৃষ্ট হয়, তো স্বাভাবিকভাবেই আমার ভাষার প্রতি হবে। তো তাদের মনন, তাদের শব্দচয়ন, তাদের রুচিটাকে ঠিক রাখবার দায়িত্ব আমার। কিন্তু যারা আক্রমণ করে কথা বলছেন, তারাও একটা নির্দিষ্ট মাসকে ছোবার চেষ্টা করছেন, মাটির ভাষায় কথা বলছেন। দিলীপ ঘোষ যেভাবে কথা বলেন বা শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণ করেন, এগুলো মানুষের মনকে তো স্পর্শ করছে। যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, 3বারের মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, তাকে আপনি সম্মান জানাচ্ছেন, খুব ভালো। কিন্তু আপনার সভাপতিকে তিনি যখন নাড্ডা চাড্ডা গাড্ডা বলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে তিনি যখন মির্জাফর বলেন, দুঃশাসন বলেন, আপনার দলের নেতাকে যখন গদ্দার বলেন, তখন রাগ হয় না? তাকে তো সেই ভাষায় জবাব দেওয়ার কথা। ইটের বদলে পাটকেলি তো রাজনীতির ভাষা। দেখুন, আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। মুখ্যমন্ত্রী জানেন এই ভাষাগুলো কিছু মানুষ গ্রহণ করবে না বা কিছু মানুষ করবে। এগুলো বলার জন্য তিনি যে সমালোচিত হবেন, বিকৃত হবেন একটা সেকশন অফ পিপলের কাছে, সেটা উনি বোঝেন। উনি যথেষ্ট সচেতন ভাবেই এই ভাষাগুলো বলছেন, কারণ তিনি তার দলের কর্মীদের রুচিটা জানেন, তাদের অ্যাড্রেস করছেন, তাদের উজ্জীবিত করছেন, হয়তো আমাদের কিছুটা সুবিধা করে দিচ্ছেন, কিন্তু এটা তিনি ব্যবহার করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা ব্যবহার করছেন, আমাকেও সেই ভাষা ব্যবহার করতে ওটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু আমি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় কে করি না, আমি একজন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস জাগাতে পেরেছিলেন বা বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে এবং সিপিএম হারছে। এবং তিনি হয়ে উঠেছিলেন সেদিনের প্রায় স্বপ্নের মেঘ বালিকা। একদলীয় একচেটিয়া একাধিপত্য থেকে মানুষ মুক্তি চেয়েছিল। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়
সাঁঝবাতির রূপকথা, এগুলো তার কাছে এখন শুধুই অতীত। সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে রিলেট করা যাচ্ছে না। এই অগ্নিকন্যা প্যাকেজিংটা কেমন ছিল? মমতাকে অগ্নিকন্যা বানিয়ে দেওয়ার একটা প্যাকেজিং হয়েছিল, এই প্যাকেজিংটা কেমন ছিল? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকাকালীন এই অগ্নিকন্যা শব্দটি আসে। তো অগ্নিকন্যা তখন মানুষের হৃদয়ে আগুন লাগাতে পেরেছিলেন কিনা আমাদের জানা নেই, হয়তো লাগিয়ে থাকতেও পারেন, কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল কংগ্রেস মানুষের পেটে। সেজন্য অগ্নিকন্যা ন্যারেটিভটা খুব একটা চলেনি। সিপিআইএম এর হেজিমনি থেকে মানুষ মুক্তি পেতে চেয়েছিল, মানুষ কথা বলতে চেয়েছিল, প্রতিবাদ করতে চেয়েছিল। তো সেই জায়গাটাকে অ্যাড্রেস মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরাট কোনো উন্নয়ন করতে পারবেন না, ওই কলকাতা, লন্ডন, দীঘা, গোয়া, দার্জিলিং, সুইজারল্যান্ড, 40,000 বন্ধ কারখানার দরজা তালা, প্রত্যেক জায়গায় সুপার স্পেশালিটি হসপিটাল, শিক্ষাঙ্গনকে সংঘর্ষ মুক্ত করে দেবার যে সমস্ত বক্তব্যগুলো ছিল, ওগুলো মানুষ নেয়নি। মানুষ একটা জিনিসই নিয়েছিল, যিনি সিপিআইএম কে হারাতে পারেন, সেই জন্য তিনি মানে জিতেছিলেন। সিপিএম হেরেছিল বেশি করে, মমতার জয়। সিপিএম হেরেছিল, সিপিএম হেরেছিল। কোন রাজনৈতিক দল আছে মাল্টিপার্টি ডেমোক্রেসিতে আমাদের মতো রাজ্যে যে বলতে পারবে শুধু তার ক্যাডার ভোটে বা তার নির্দিষ্ট সমর্থক সদস্যদের ভোটে সে কোনো ক্ষমতায় আসতে পারে? এটা সম্ভব নয়। অন্য দলের ভোট চাই, অন্য দলের মানুষের সমর্থন চাই। যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাদেরও ভোট চাই। তো যে যেভাবে সেটাকে অ্যাড্রেস করে, যেভাবে ভোটারের কাছে যায়, সেভাবে ফলাফল হয়। এই যে নির্বাচনটা এখন হতে চলেছে, তোমার যে প্রশ্নটা, এই নির্বাচনটা শুধু তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে নয়, এই নির্বাচনটা হচ্ছে সাধারণ মানুষের, যেখানে সাধারণ মানুষের, নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত মানুষের অ্যাসপিরেশন হার্ট হয়েছে, যেখানে শিক্ষিত তরুণ তরুণীর মেধা প্রতারিত হয়েছে, তাদের মেধা বাজারে বিক্রি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে শুধু শ্রমিক বাইরে যাচ্ছে না, জমির মালিক কৃষক অন্য রাজ্যের জমিতে ধান কাটতে যাচ্ছে না। 14,60,000-এর বেশি তরুণ তরুণী আজকে বেঙ্গালুরুতে কাজ করছে, সেখানকার দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। এখানকার শিল্পপতি যারা মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বেঙ্গল ইজ এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট, আজকে তারাই বিনিয়োগ করছেন ভিন্ন রাজ্যে। ফলে পুঁজির এক্সোডাস, মেধার এক্সোডাস এবং তার সঙ্গে শ্রমের এক্সোডাস, এটা চলেছে বাংলা থেকে। আজকে এই সাধারণ মানুষগুলো লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিজেপি তো নিমিত্ত মাত্র। মানুষ তৈরি করে দিয়েছেন বাইনারি 2019-এ, যে লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির। মাঝখানে যারা এসে ওই নো ভোট টু বিজেপি বা মোট প্রার্থী দেবার চেষ্টা করবেন, তারা পরোক্ষভাবে তৃণমূলকেই সমর্থন করবেন, সেটা বামপন্থী সমর্থকেরাও বুঝেছেন। আজকাল তোমার বক্তৃতায় খুব একটা যুব সন্ধিক্ষণ একটা শব্দ ব্যবহার হচ্ছে, এই শব্দ বন্ধুটারই কি এটা সংজ্ঞা যে মানুষ, সাধারণ মানুষ পরিত্রাণ চাইছে? শুধু সাধারণ মানুষ নয়, সমাজের সর্বস্তরের মানুষ পরিত্রাণ চাইছে। তৃণমূল যদি চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরে আসে এ রাজ্যে, যে শিল্পপতির অবশিষ্ট আছেন তারা তাদের সম্পূর্ণ পুঁজি অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাবেন। 3,500-এর বেশি কোম্পানি তাদের হেডকোয়ার্টার এই রাজ্য থেকে সরিয়ে নিয়ে গেছে। নতুন কোনো বড় বিনিয়োগ নেই। গত 14 বছরে মুখ্যমন্ত্রীকে কোনো কারখানার দরজায় নারকোল ভেঙে দরজার তালা খুলতেও দেখা যায়নি বা নতুন শিল্পের উদ্ঘাটন করতেও দেখা যায়নি। এই কারণে বলছি যে এই মুহূর্তে পৃথিবীর একটা বড় অভিশাপ হচ্ছে র্যাডিক্যালাইজেশন, ধর্মান্ধ ইসলামিক মৌলবাদ, যার গ্রাসে শুধু গোটা ইউরোপ নয়, আমেরিকার একাংশ, কানাডা, আজকে তারাও কিন্তু চিন্তায় আছেন, অসুবিধায় পড়ে গেছে। যে বাংলাদেশের 30 লক্ষ লোক মারা গেল 71-এর আগে খানসেনা এবং রাজাকারদের হাতে, যশোর ক্যান্টনমেন্টে 1,25,000-এর বেশি 14 থেকে 44 বছরের মহিলা পাওয়া গিয়েছিল, যাদের স্তন কাটা ছিল। এই অত্যাচারটা বাংলাদেশ ভুলে গেছে। আজকে তারা শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে আগুন লাগিয়েছে, সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস করেছে, প্রগতিশীল
সুনীল গঙ্গোপাধ্যায়, তার বাড়ি ধুলিশ্বাত। রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে। অবশ্য পশ্চিমবঙ্গ, মালদাতেও তৃণমূলের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে, এটা বাংলাদেশে চলেছে। অন্তত 20% মানুষ র্যাডিক্যালাইজড হয়ে গেছে, তারা পাকিস্তানে ফিরতে চায়। কিন্তু দুর্ভাগ্য এটাই, দীপু দাসকে ওখানে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, এরকম অনেক দীপু দাসকে মারা হয়েছে। আর এখানে হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাসকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হচ্ছে। তার কারণ হচ্ছে তারা মাটির প্রতিমা তৈরি করত, দেবী মূর্তি তৈরি করত। তো দেবী মূর্তি তৈরি করা তো কিছু ধর্মান্ধর কাছে অপরাধ। তারাই আবার কৃষ্ণনগরে বিভিন্ন স্কুলের বাইরে পোস্টার লাগাচ্ছে মূর্তি পুজো বন্ধ করো, তবে সরস্বতী পুজোর দিন। এটা এগিয়ে আসছে আস্তে আস্তে, ধর্মতলার চেহারা বদলে গেছে। 1946-এ বাংলার যে অবস্থা ছিল, কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলকে যে জায়গায় পৌঁছে দিয়েছিল সুরাবতী, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কার্যত সেই 46 আবার ফিরে এসেছে। কলকাতা শহরের নাগরিক দাঁড়িয়ে, মহানাগরিক দাঁড়িয়ে বলছেন খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা, যেখানে বলা হচ্ছে যে আমরা 70%, যেখানে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়ে গেছে, যেখানে ফেডারেল স্ট্রাকচারটাকে একজন অস্বীকার করছে, যেখানে প্রতিনিয়ত প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, যেখানে অশোক স্তম্ভের নিচে সরকারি অফিসে বসে সরকারি প্রোগ্রামে যেখানে রাজনৈতিক ভাষণ চলছে, তো সেখানে কি কনস্টিটিউশন এক্সিস্ট করে? এটা তার প্রশ্ন। কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এটা অনেকের মনে প্রতিষ্ঠিত। তাহলে কনস্টিটিউশন কি এক্সিস্ট করছে না পশ্চিমবঙ্গে? তার জন্য তো কেন্দ্রের ভূমিকা থাকা উচিত। ভারতে কিন্তু একটা রাজ্য পশ্চিম, কেন্দ্রের ভূমিকা থাকার বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমি একটা দলের কথা বলতে পারি, সরকারের কথা বলতে পারি না। আমি রাষ্ট্রপতির প্রতিনিধি নই, আমি রাষ্ট্রপতিকে আক্রমণ করতে পারি না বা তার সমালোচনাও করতে পারি না, বা তিনি কি করছেন না করছেন এ নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমার নেই, এবং থাকলেও আমি তুলতাম না, কারণ দেশের একটা নির্দিষ্ট কাঠামো তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান, এটা তাদের বিষয়, আমাদের বিষয় নয়। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি বিশ্বাস করি রাজনৈতিক ভাবেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে মধ্যে দিয়েই সাধারণ মানুষের উপরে ভরসা রেখে মানুষকে দিয়ে এই সরকারটাকে উৎখাত করে দেওয়া যাবে, এবং যাচ্ছে। আর বিশ্বাস করুন, তৃণমূল চলে গেছে। না না, তৃণমূল চলে চলে বিশ্বাস করুন, তৃণমূল চলে গেছে, বলছেন তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই, এটা আমি নয়, এটা মানুষের কথা। মুখ্যমন্ত্রী দেবতার কাছে ছুটে বেড়াচ্ছেন মা কালী ফাইল নেন নিয়ে। না না না, আপনি দেখুন, এই মুখ্যমন্ত্রী তো আমাদের সাধারণ নন, অসাধারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে অসামান্য লড়াই আমরা, রাজনৈতিক লড়াই অবশ্যই। জগন্নাথ দেবকে ওখান থেকে ধরে নিয়ে চলে এলেন। যদি জগন্নাথ দেবও ঘাবড়ে গেলেন, ব্যাপারটা কি হল? ওনাকে যখন ওখান থেকে আনা হয়েছিল, ওনাকে বলে আনা হয়েছিল যে দেখুন, আপনি চলুন দীঘার পাড়ে, এখানে প্রবল সমুদ্র, প্রবল আওয়াজ, দীঘার অনেক শান্ত, আপনি ভালো করে ঘুমোতে পারবেন, বিশ্রামের প্রয়োজন, এত ভক্ত আপনার কাছে আসে। তো বললো, তো ধাম আমি ছেড়ে যাবো না। এরা বললেন না, আমরা কালচারাল সেন্টারে নিয়ে যাচ্ছি। জগন্নাথ দেব ঢুকলেন কালচারাল সেন্টারে, হয়ে গেল ওটা ধাম। এখন জগন্নাথকে চ্যালেঞ্জ করছেন সমুদ্রের দুপারে বসে, এটা কঠিন ব্যাপার। তারপরে ওখান থেকে চলে এসছেন দুর্গায়, ওখানে আবার কিছু মানুষ বলে দিয়েছে এখানে আমাদের এখানে করতে দেবো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো বলে দিয়েছেন আমাদের জমির উপরে কি করে দেবী প্রতিমা হবে। আমরা তো মনোথেইস্ট, আমাদের এখানে কি করে পৌত্তলিকতা স্থান পাবে? এই জমি না। মুহূর্তের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মেসি স্পিডে, একদম মেসি যে টার্নটা নেয় না, সঙ্গে সঙ্গে ওর মায় ঢুকে গিয়ে শিল্পের জন্য জমি নিয়ে দুর্গা মন্দির, ওটাও কালচারাল সেন্টার, সরকারের টাকায়, মানে আপনার দেওয়া ট্যাক্সের টাকায় তৈরি হচ্ছে, তৈরি হবে। এবার এটা হলো, এখানেই থেমে থাকে যে মহাকাল। তারপরে এই দেবতার কাছে এগুলি আশ্রয় নিয়েছে, কিন্তু সবার উপর দেবতাকে জনগণ, গণদেবতার বিচারে তৃণমূল চলে গেছে। তার মানে একটা বিষয় স্পষ্ট যে জনগণের ওপরে ভরসা করেই তৃণমূলকে সরিয়ে আপনারা ক্ষমতায় আসতে চাইছেন, ইডি সিবিআই এর উপরে অত ভরসা নেই। না না, আমি বলছি তো ইডি সিবিআই দরজায় তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স জিএসটি কে বলে দিন কোনো নোটিশ আর পাঠানো যাবে না কাল থেকে। যদি প্রয়োজন হয় এসআইআর বন্ধ করে দিন, কোনো এসআইআর এর দরকার নেই, পুরনো ভোটার লিস্টে ভোট করুন, তারপরে তৃণমূল হারবে।
তারপরেও তৃণমূল হারবে, এত মানুষ বিশ্বাস? তৃণমূলকে হারবে। এতটা বিশ্বাস? হ্যাঁ, এতটা বিশ্বাস আছে। আপনাদের দলের মধ্যে নানা রকমের ইকুয়েশন কাজ করে, সমীকরণ, এই ওর মুখ দেখবে না, ওর মিছিলে আসবে না, না, এসব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ চলে যাও, এসব ঠিক সামলাবেন কি করে আপনি? আরে সামলানোর প্রশ্ন নয়, সামলায় মতাদর্শ। সিমেন্টিং ফ্যাক্টর হচ্ছে বিজেপির আইডিওলজি। বহু মানুষ আমাদের দলে এসেছিলেন, আবার অনেক লোক চলে গেছেন। যারা ক্ষমতার অলিন্দে একটু ঘোরাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা চলে গেছেন, কিন্তু অধিকাংশই বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছে। তা গণতান্ত্রিক রাজনৈতিক দলে দু একটা বিচ্যুতি থাকে, কিন্তু সেটা খুব একটা বড় কিছু নয়। যা হবার সেটা হবে, সরকার পরিবর্তন হয়ে যাবে। দিলীপ ঘোষের মূল্যায়ন আপনার কাছে কেমন? দিলীপ ঘোষের আমি মূল্যায়ন, কোনো ব্যক্তি মূল্যায়ন করবার এখানে বসিনি। দিলীপ ঘোষ সংঘের প্রচারক, তিনি কঠিন পরিশ্রম করেছেন তার জীবনে, মানে কঠিন অবর্ণনীয় কষ্ট সহ্য করে তিনি কাজ করেছেন অন্য সংগঠন। তারপরে তিনি বিজেপিতে এসেছেন। বিজেপিতে যখন এসছেন তখন বিজেপি প্রাসঙ্গিক, তিনি ছুটে বেরিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ, তিনি তার মতো করে মাসকে অ্যাড্রেস করেছেন। তার সময় সর্বাধিক দল ভালো ফল করেছে, সেটা বুঝতে হবে। কিন্তু প্রথম কথা হচ্ছে দল। এখানে রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কোনো বিষয় নয়। দল থাকলে আমরা আছি, না থাকলে আমরা নেই। না, দিলীপ ঘোষ যে লাভ দিয়েছেন, এই কেউ লাভ দিতে পারেন না, এই যে ওর সময় যে লাভটা পার্টি পেয়েছে, লাভ সময় আর পেয়েছে, বিতর্কে যে ক্ষতি পেয়েছে, কোনটার পাল্লা ভারী? বিতর্ক, দিলীপ ঘোষকে নিয়ে যে বিতর্ক, তাতেও তো অনেক হচ্ছে, কোনটার পাল্লা ভারী? সবসময় সাফল্যেরই পাল্লা ভারী হয়। বিতর্ক তো রাজনীতিতে থাকবেই, রাজনীতি বিতর্ক ছাড়া চলে নাকি? এটাকে বরাবর বলা হয় মিডিয়া তৈরি করা, কিন্তু আদৌ তা সত্যি নয়। আশা করি শ্রমিক ভট্টাচার্য সেটা মানবেন, এবং সেটা মেটাতে গিয়ে সেদিন জাতীয় গ্রন্থাগারে আপনি যে বক্তৃতা দিয়েছেন, আমার শোনা বেশ কয়েক বছরের মধ্যে বিজেপির কোনো নেতার সাংগঠনিক বৈঠকে সেরা বক্তব্য। সেখানে আপনি শুভেন্দু অধিকারীকে বলছেন, আপনি এই কথাটা কখনো বলবেন না কোনো সভায়। তা উনি তো, ওনাকে নিয়েই তো বিতর্ক আদিদের, যে শুভেন্দু অধিকারী তার দলবল, কিন্তু আরে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিরোধী দল নেতা, দলের একটা মুখ। শুভেন্দু অধিকারী সংসদীয় রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পরে তার জায়গা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। শুভেন্দু অধিকারী প্রায় কুচবিহার থেকে কলকাতা তিনি মানে 24x7 একদম পুরো দিন ঘুরে বেড়ান। এখন ফোন করে দেখুন, ও গাড়িতে আছে, কোনো না কোনো জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা ঘটনাতে তিনি পৌঁছচ্ছে। সে শুধু বিজেপির নেতা হিসেবে কাজ করছে না, একটা বিরোধী দলনেতা যখন কেউ হয়ে যায়, সে কিন্তু কংগ্রেসেরও প্রতিনিধি, সিপিএম এরও প্রতিনিধি, বিজেপিরও প্রতিনিধি, জনতারও প্রতিনিধি। তো সেই কাজটা তিনি সঠিকভাবে করছেন। সে তো দল তাকে গ্রহণ করেছে, সে দলে সম্পৃক্ত হয়ে গেছে। এই যে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন আপনি বললেন, এবারেও কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে হারাবার সুযোগ পাবেন? ভবানীপুরে আপনারা প্রার্থী করবেন তাকে? দেখুন, প্রার্থী তো করবার অধিকার আমারও নেই, শুভেন্দু অধিকারও নেই। শুভেন্দু অধিকারী যদি বলে যে আমি এই সিটেই দাঁড়াবো, তাহলে এটাও উনি বলতে পারেন না। আর আমি যদি মনে করি যে শুভেন্দু অধিকারী যে সিটে দাঁড়াতে চায়, ওকে সেই সিটেই দাঁড় করাতে হবে, এটাও বলার অধিকার আমাদের নেই। কারণ আমাদের পার্টিতে যে কোনো নির্বাচনের একটা লড়াই ভবানীপুরে দেখতে চাইছে রাজ্যবাসী, একটা হাড্ডাহাড্ডি লড়াই। গতবার যেমন নন্দীগ্রাম গ্রাম ছিল না, কিলোগ্রাম হয়ে গিয়েছিল, একটা ভিভিআইপি কেন্দ্র, এরকম ভবানীপুরকে এবার যুদ্ধপুর। নন্দীগ্রামেও বিজেপি জিতবে, গতবারের থেকে বেশি মার্জিনে জিতবে, এবং ভবানীপুরের সিটেও বিজেপির প্রার্থী নির্বাচিত হবেন। আপনি আজকের তারিখ, আজকের সময় দেখে নিন, আপনার সঙ্গে আমার ভোটের ফল বেরোনোর পর আবার এই নিয়ে কথা হবে। একটা প্রশ্ন বারবার এসে যাচ্ছে, আবার মনে আসছে, যে মানুষ বলছে কি এত দুর্নীতি, এত কিছু হচ্ছে, সিবিআইডি বাদ দিলাম, সত্যি কি এগুলোকে বন্ধ করতে কেন্দ্রের কোনো তৎপরতা দরকার নেই? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এত গালাগাল, এত কিছু, তার একটা প্রতিবাদ? খালি মাঝে মাঝে নেতাদের ফোন আসে, খগেন মুর্মু এরকম আক্রান্ত হলেন হাসপাতালে, তার প্রাণ যায় অবস্থা হলো, এত কিছুর পর কেন কেন সবাই চুপ? এটা না মানুষ জানতে চাইছে, মানুষের মনের মধ্যে না একটা অস্থিরতা তৈরি হয়েছে। দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। আপনি সাংবাদিক হিসেবে আপনার স্বাধীনতা আছে আমাকে সব প্রশ্ন করার, কিন্তু আমারও একটা স্বাধীনতা আছে উত্তর না দেওয়ার। সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কারোর কাছেই মনে থাকে না। মানুষ ঠিক যেভাবে চাইছেন
একটা সরকারের থেকে সেভাবে তার ইস্যুগুলোকে অ্যাড্রেস করা যায় না। দুর্নীতির উপরে লাগাম লাগানোর দায়িত্ব শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নয়, মানুষের। সেই জন্য এই গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছে। মানুষ কেন মেনে নিচ্ছে এত দুর্নীতি? মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দিচ্ছে, নাহলে এত কিছু দুর্নীতি, এত লুট, এত স্বেচ্ছাচারিতা, বিডিওদের দিয়ে রাজ্য নির্বাচন কমিশন ভোট লুট করাচ্ছে। তারপরেও তো 11,000 আসলে বিজেপি কর্মী প্রায় পঞ্চায়েতে জয়ী হয়েছেন, তার মধ্যে অধিকাংশের বেশি মহিলা। আমরা এটা ভাবতে হবে। থেকে বেশি হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে, যেটা যন্ত্রণা দিচ্ছে, যার জন্য মানে আপনি চাইবেন যে বাংলায় পরিবর্তন নয়, একটা পরিত্রাণ পাক বাংলার মানুষ, এবং আপনার নেতাদেরও যেতে বলবেন কোন কোন বিষয়গুলো? দেখুন, সবচেয়ে বড় বিষয় হলো পশ্চিমবঙ্গ জন্ম হয়েছিল হিন্দু বাঙালির একটা সেপারেট হোমল্যান্ডের কারণে। তার জন্য বিশেষ ভূমিকা পালন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আন্দোলনটা তারই ছিল। এন চ্যাটার্জি, এনসি চ্যাটার্জি, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, সুনীতি চট্টোপাধ্যায়, নদিয়ার রানী জ্যোতির্ময়ী, অসংখ্য মানুষ। কংগ্রেসের হিন্দু বিধায়করা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ বাইরে অন্য কথা বললেও ভিতরে গিয়ে ভোটটা দিয়েছিলেন কিন্তু পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে। 1947 সালের 20শে জুন তৈরি হয়েছিল একটা নতুন রাজ্য। আগে এর অস্তিত্ব রক্ষার প্রশ্ন, এটা নিঃসন্দেহে এই নির্বাচনে বড় ইস্যু, বা এটা আমাকে ভাবাচ্ছে এবং অনেক মানুষ এটা নিয়ে চিন্তা করছে। দুই, আমরা কোথায় আছি, মানে অন্য পরিসংখ্যান দিচ্ছে। বাংলাকে গুজরাট হতে দেবো না, বাংলাকে মহারাষ্ট্র বানাতে দেবো না। এই মুহূর্তে মহারাষ্ট্র, যাদের সঙ্গে আমাদের একটা শিল্পে প্রতিযোগিতা চলতো, সেখানে এফডিআই হচ্ছে 36.6% আর পশ্চিমবঙ্গে 0.6%। একটা সময় পশ্চিমবঙ্গে কাজের খোঁজে মানুষ আসতো, আর এখন আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে কাজ করবার জন্য মানুষ চলে যাচ্ছে। আমাদের কৃষকরা চরম দুর্দশার মধ্যে আছেন। এখানে ভূমি সংস্কার হয়েছে, ক্ষেত মজুরকে মালিক বানানো হয়েছে, কিন্তু তার পরবর্তী ধাপটা যে কোঅপারেটিভ মুভমেন্টের প্রয়োজন ছিল সেটা হয়নি। কারণ অত ছোট জমি নিয়ে একটা মানুষ তার জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারেন না। তো সেজন্য যেটা প্রয়োজন ছিল, দ্বিতীয় ধাপটা করা যায়নি। এখানে কার্যত গোটা সমাজটা হয়ে গেছে তৃণমূলের কারণে একটা খোলা বাজার, যেখানে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, সমস্ত কিছুই অর্থ দিয়ে কেনা হচ্ছে। তো এই বিষয়গুলো নিঃসন্দেহে আমাদের ভাবাচ্ছে। এবং নারী, যুব, স্কুল পড়ুয়া প্রত্যেকেই তো আতঙ্কে আছে। গত 4 বছরের মধ্যে খালি খেলতে গিয়ে বোমা ভেবে 11টি শিশু প্রাণ হারিয়েছে। প্রত্যেকটা নির্বাচনে একটা করে মানুষ মারা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে খুন করছে। আপনি ভেবে দেখুন, হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছিল। প্রতিমা দত্ত তার স্ত্রী দরজায় দরজায় গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গেছে বিচার পায়, পরিবেশ কর্মী। এখন সিবিআই এর তদন্ত চলছে। পুলিশ কি করছে? সাক্ষীদের হস্টাইল করছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে মূল অভিযুক্তদের নাম বাইরে করে দিয়েছে। তো এখানে তো রেস্টোরেশন অফ ডেমোক্রেসি বড় ইস্যু। মানুষ তো কথা বলতে চাইছে, নিঃশ্বাস নিতে চাইছে, প্রকাশ্যে দাঁড়িয়ে রাজনৈতিক নীতি সিদ্ধান্তের সমালোচনা করতে চাইছে। মুখ্যমন্ত্রী যেমন ভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, ওই ভাষাটা না ব্যবহার করুক, আরেকজনেরও তো অধিকার আছে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবার। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গণতান্ত্রিক ব্যবস্থায় যা স্থান, মুখ্যমন্ত্রীর পরে তাকে সভা করতে যাওয়ার জন্য 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। তো সে রাজ্যে কোনো গণতন্ত্র আছে? এটা কি আমাদের চেনা পশ্চিমবঙ্গ? তা তো নয়। আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই। শ্রমিক পিনাক, এই আলোচনা এবং সাক্ষাৎকার কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।